একদিকে বর্ষাকাল আর অন্যদিকে বেহাল নিকাশি। ইতিমধ্যেই কিন্তু রাজ্যব্যাপী গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন, কোথাও বা ধান গাছের চারা পুঁতে আর কোথাও বা রাস্তা অবরোধ করে খানাখন্দে ভরা। আজ আমার সঙ্গে রয়েছেন প্রীতম সরকার। সারা বছরই কিন্তু উনি জনসেবামূলক কাজ থেকে নানা রকমের কাজকর্ম করে থাকেন। রাস্তা দিয়ে চলাফেরাও করতে হয়, দীর্ঘ সময় কিন্তু তিনি ট্রাভেল করেন। কি অবস্থার রাস্তার সেই অভিজ্ঞতার কথা সরাসরি তার মুখ থেকে শুনবো। যে রাস্তাঘাটে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তায় খানাখন্দ ভর্তি, কি অবস্থা গ্রাম বাংলার রাস্তার? গ্রাম বাংলার রাস্তার কথা বলতে গেলে আমি সম্প্রতি পুরুলিয়া গেছিলাম নিজের গাড়ি নিয়ে। তো সেখানে যে বাস্তব অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। কিরম খারাপ যে প্রথমে হুগলি আরামবাগ যে রাস্তা, সেই রাস্তা দিয়ে মানুষ যে কোনো দিন একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে, এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বেশ কিছু আপনাদের মতো সাংবাদিক বন্ধুরা সেটা একবার দেখানোর পর যে বাড়ির ছেলে বা মেয়ে বা যে বাড়ির যারা মানুষ তারা চলে যাবে। মানে এতই খারাপ অবস্থা রাস্তার, মানে ছোট গাড়ি বড় গাড়ি নিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে গেছে। এবং আরামবাগ হুগলি, এবার বাঁকুড়ায় আপনি যখন ঢুকছেন, বাঁকুড়া জেলার যে বর্ডার, সেই বর্ডার থেকে জয়পুর জঙ্গল পর্যন্ত, মানে ভাবা যায় না এত খারাপ অবস্থা রাস্তার। গাড়ি নিয়ে তো যাওয়াই যাচ্ছে না, বাইক নিয়ে তো যে কোনো সময় মানুষের প্রাণহানি হতে পারে। এবং অদ্ভুতভাবে একই রকম চিত্র কলকাতা। এরকমটা ভাবার কোনো কারণ নেই যে গ্রাম বাংলায় রাস্তাঘাটের এক চরিত্র আর কলকাতায় আরেক। আপনি যদি কলকাতার সব থেকে ব্যস্ততম যে রাস্তা ইএম বাইপাসে যদি যান, তাহলে দেখবেন প্রত্যেক দিন আমাদের কোনো সহনাগরিক বাইকে আছাড় খাচ্ছে এই বৃষ্টির সময়। এবার আছাড় খাওয়ার পর যতক্ষণ না সে কোনো একটা বড় ধরনের ইনসিডেন্ট ঘটছে, ততক্ষণ পর্যন্ত আর টিভি মিডিয়া যাচ্ছে না। আর যদি টিভি মিডিয়া যায়ও, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই খবরটা একদিন কি দুদিন যাচ্ছে, কিন্তু যার যাওয়ার সে কিন্তু চলে যাচ্ছে। তো আমার সরকারের কাছে একটাই অনুরোধ, দান খয়রাতি সব যেমন চলবে, সেটা যেমন আপনাদের সরকারের কাছে খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে যারা আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের ন্যূনতম যে নাগরিক পরিষেবা, রাস্তাঘাট তো একটা ন্যূনতম নাগরিক পরিষেবা, সেখানে কলকাতার মানুষই সেটা থেকে দুর্ঘটনার কবলে পড়ছে। এবং আমার যে বাস্তব অভিজ্ঞতা, এই যে পুরুলিয়া আমি গেছিলাম, সেখানে যেটা আমি দেখেছি অত্যন্ত খারাপ রাস্তা। পশ্চিমবঙ্গ সরকারের যে পিডব্লিউডি দপ্তর আছে, সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী আছে, তার উচিত এই বিষয়গুলো দেখা এবং সাধারণ মানুষের যে দুর্দশা, সেই দুর্দশা থেকে সেই সাধারণ মানুষকে বের করা। এবং আমি এটাও দেখেছি সেই রাস্তায় 3টে টোল প্লাজা আছে, তার মধ্যে 2টো এখনো চালু হয়নি, একটা চালু হয়েছে। যে একটা চালু হয়েছে সেখানে সরকার যারা গাড়ি চালিয়ে যাচ্ছে তাদের থেকে টাকা নিচ্ছে, তারপরেও তাদেরকে পরিষেবাটা দিচ্ছে। যারা আমরা গাড়ি চড়ি বা আমরা যারা গাড়ি চালাই, আমরা যারা রোড ট্যাক্স দিই, সেই রোড ট্যাক্সের দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে যে আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করব, সেই রাস্তাটা যাতে একটু ঠিকঠাক পাই। আমরা যদি রাস্তায় গাড়ি নিয়ে বেরোনোর পর প্রত্যেক দিন এই ধরনের ইনসিডেন্টের সম্মুখীন হই, তাহলে এই সরকারকে রোড ট্যাক্স দিয়ে আমাদের কি প্রয়োজন আছে? আমাদের টাকা বেশি নেই। যারা 4 চাকা গাড়ি চড়ে তারা প্রত্যেক বছর কেউ 25,000, কেউ 30,000, কেউ 40,000 টাকা পর্যন্ত রোড ট্যাক্স দেয়। আপনারা কেন আমরা সরকারকে রোড ট্যাক্স দেবো? কিসের জন্য? সেই ট্যাক্স খয়রাতিতে খরচ হওয়ার জন্য দেব? এটাই কি সরকারের কাজ? নাকি যে রোড ট্যাক্সটা আমরা যারা গাড়ি চড়ি বা আমরা যারা গাড়ি চালাই, আমরা যে রোড ট্যাক্সটা সরকারকে দিই সেটা রোড মেরামতির জন্য, সেইটা আমার মনে হয় সরকারকে একটু ভাবার সময় এসেছে। রাস্তার শ্রী ফেরাতে তো পথশ্রী প্রকল্প রয়েছে সরকারের, তো সেটা কি কাজ হচ্ছে না? দেখুন, পথশ্রীর যে হতশ্রী অবস্থা, সেটা আমি এই 3 দিনের যে আমার সফর, সেই সফরে আমি দেখতে পেলাম। হুগলি জেলা কলকাতার পার্শ্ববর্তী জেলা, সেখানে আপনি 20-র ওপরে গাড়ি চালাতে পারবেন। একটা রাজ্যের গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে 3টে জেলা কানেক্ট হচ্ছে, বড় বড় জেলা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, সেই রাস্তার যে হতশ্রী অবস্থা, পথশ্রীর জায়গায় হতশ্রী বলে এই প্রকল্পটা চালু করলে আমার মনে হয় ভালো হবে। 20-র বেশি আপনি চালাতে পারবেন না। 20-র বেশি যদি গাড়ি চলে, এক হয় গাড়ির টায়ার আপনাকে ফেলে দিতে হবে, আর নালে কোনো একটা বড় দুর্ঘটনা। এই যে এখন দেখা যাচ্ছে যে 1 ঘন্টার বৃষ্টিতেই একেবারে 1 হাঁটু জল জমে যাচ্ছে, সেই জল নামতে 3-4 দিন লেগে যাচ্ছে।
কর্পোরেশন কি করছে? কারণ সামাজিক মাধ্যমে দেখা যায় যে কাউন্সিলররা মাঠে নেমেছেন, বিভিন্ন মেশিনপত্র দিয়ে জল নামানোর কাজ চলছে, কিন্তু জল তো নামছে না। দেখুন, যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটে বা প্রচণ্ড বৃষ্টি হয়, তখন যারা নির্বাচিত জনপ্রতিনিধি এবং শহরের মেয়র, তিনি একটাই কথা বলেন যে কলকাতার যে ভৌগোলিক যে অবস্থান সেটা কড়াইয়ের মতো। এই কড়াইয়ের মতো অবস্থান ববি হাকিমের আমলে নেই। কড়াইয়ের মতো অবস্থান বিকাশ ভট্টাচার্যের আমলেও ছিল, সুব্রত মুখার্জির আমলেও ছিল, তার আগে যারা যারা নেতাজি অব্দি ছিলেন তাদেরও আমলে এই কড়াইয়ের মতো অবস্থানই ছিল। কিন্তু প্রত্যেক দিন যেভাবে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়েছে, নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার এসছে, তাহলে নতুন যে এখন যে নবনির্বাচিত যে মেয়র, সে তাহলে এতগুলো বছর এই কলকাতার মেয়র হিসেবে থেকে সে নতুন কি ভাবনা করেছে? যদি এটাই হয় যে আমরা ভগবানের ওপর ছেড়ে দিলাম যে বৃষ্টি হলে জল জমবে, এটা তো সর্বৈব সত্যি। বৃষ্টি হলে জল যেমন জমবে, আপনাদের যখন আমরা ভোট দিচ্ছি তখন তো আমরা এটাও চাইবো যে সেটার একটা সুরাহা আপনারা করুন। আপনারা যেমন প্রত্যেক পাড়ায় পাড়ায় দান খয়রাতি করতে পারছেন, তখন ন্যূনতম যে নাগরিক পরিষেবাগুলো যেটা সাধারণ মানুষের পাওয়া উচিত, সেই নাগরিক পরিষেবাগুলো পাওয়ার জন্যই তো আপনাদের নির্বাচিত করা হয়েছে। আপনারা প্রশ্নের ওপর একটা প্রশ্ন করবেন, সেটার জন্য তো আপনাদের নির্বাচিত করা হয়নি। এই অবস্থা থেকে কলকাতার মানুষ তথা গ্রাম বাংলার মানুষকে আমার মনে হয় যে এই প্রশ্নের ওপর প্রশ্ন না, প্রশ্নের উত্তরটা আমরা তাদের দিতে চাই। দেখা যাচ্ছে যে নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা মালদার প্লাবিত হচ্ছে, গঙ্গার পাড় ভাঙছে। এই যে বাঁধ নির্মাণ, সেটা হয়তো নিম্নমানের কাজ হয়েছিল, সেটা ভেঙে যাচ্ছে। যাতায়াতের আর বিকল্প নেই, রোগীদেরও ডুলি করে কোনো মতে একটা চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। দেখুন, রাজনীতির যারা মানুষ, একটা সময় আমরা পড়াশোনা করেছি যে যারা রাজনীতি করতে আসতেন তারা তাদের বাড়ি ঘর জায়গা জমি সম্পত্তি বিক্রি করে রাজনীতি করতেন। তাদের একটাই এক এবং একমাত্র লক্ষ্য ছিল যে গরিব সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশে থাকবো, তাদের উন্নয়নের জন্য কি কি করা যায় করবো। আর আজকে যখন রাজনীতির পরিসরটা আপনি ঘেঁটে দেখেন, সেটা হিন্দি সিনেমা হোক বাংলা সিনেমা হোক, সব জায়গাতেই নেতাদের কিন্তু দেখানো হয় যে তারা করাপ্টেড, তারা লোকের টাকা খেয়ে ফেলছে, তারা জেলে চলে যাচ্ছে। এইটা হচ্ছে কি নর্মাল একটা বাস্তব চিত্র। আর সিনেমা কিভাবে হয়? সিনেমা তো তৈরি হয় বাস্তব জীবন থেকেই। আজকে আমরা আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখি যে পশ্চিমবাংলাকে সারা ভারতবর্ষ একটা সমীহের চোখে দেখত, সেখানকার শিক্ষামন্ত্রী এখন প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন জেল খাটছে। তাহলে তার থেকে বড় আর কি হতে পারে? আজকে যেদিকে তাকাবে না, বাঁধ থেকে শুরু করে কর্পোরেশন থেকে শুরু করে যেদিকে তাকাবে, দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি। আজকের যে রাজ্য সরকার চলছে, সেই রাজ্য সরকার সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে পারছে না। তারা দুর্নীতির সঙ্গে সমর্থক হয়ে গেছে বলে আমার ধারণা, এবং আমি ব্যক্তিগতভাবে সেটা দেখতেও পাচ্ছি। রাজনীতির জায়গায় থাকবে, একটা মতাদর্শে যারা রাজনীতি করে তারা অন্য মতাদর্শের রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে বলবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু একটা ন্যূনতম নাগরিক পরিষেবা, একটা ন্যূনতম স্কুল, একটা ন্যূনতম চাকরি, একটা ন্যূনতম শিক্ষা প্রতিষ্ঠান, এইগুলো তো থাকতে হবে, তারপর তো রাজনীতি হবে। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে, কিন্তু সেখানকার যারা জনপ্রতিনিধিরা তাদের বলতে হবে কেন? তারা কি দেখতে পাচ্ছেন না এলাকার কি অবস্থা হয়ে রয়েছে? দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধান বা দুয়ারে সরকারের যে স্ট্রাকচারাল পার্টটা ছিল সেটাই খানিকটা আরেকটু ভেঙে এই বিষয়টা হয়েছে। স্ট্রাকচারটা খানিকটা একই, কিন্তু সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গা থেকে এরকম চিত্র আমরা দেখেছি যেখানে তৃণমূলে মারপিট হচ্ছে যে কে নাগরিক পরিষেবা পাইয়ে দেয়। যদি এই লড়াইটা, এই মারপিটটা সত্যিই নাগরিক পরিষেবা পাইয়ে দেওয়ার মারপিট হয়, তাহলে এর থেকে মানে সাধারণ মানুষের থেকে খুশি কেউ হবে না। কিন্তু বাস্তব চিত্র তো সেটা নয়। সাধারণ মানুষ যে তিমিরে ছিল সেই তিমির থেকে আরো নিচের দিকে চলে যাচ্ছে। সেটা রাস্তা বলুন, সেটা অন্যান্য যে কোনো নাগরিক পরিষেবা, সাধারণ গ্রাম বাংলার মানুষ মুখে কিছু বলতে পারছে না, তারা গরিব থেকে আরো গরিবতর হচ্ছে। এটাই বাস্তব চিত্র পশ্চিমবাংলা প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে পিছিয়ে যাচ্ছে। আর এ অবস্থা থেকে আমরা যদি এখন না বেরোই, আগামী প্রজন্মকে এর ভরপাই করতে হবে। তবে গ্রামবাসীদের একটা সাহসী পদক্ষেপ দেখা যাচ্ছে যে তারা ভোট বয়কটের ডাক দিচ্ছে, যে আগে রাস্তা সারাই করো, নাহলে আমরা ভোট দেবো না। এটা তো হবেই।
এটা তো হবেই। মানুষের পিঠ যখন মাটিতে ঠেকে যাবে, শহরের মানুষ প্রতিবাদ পরে করে, কিন্তু গ্রামের মানুষ যখন প্রতিবাদ করে সেই প্রতিবাদ কিন্তু সংঘবদ্ধ প্রতিবাদ, যেটা আমরা সিঙ্গুরে দেখেছি, যেটা আমরা নন্দীগ্রামে দেখেছি, যেটা আমরা বামফ্রন্টের সময় কেশপুরে দেখেছি, গড়বেতায় দেখেছি। আর এটা তো ইতিহাস, এটা তো পশ্চিমবাংলার ইতিহাস। সেই গ্রাম বাংলার মানুষই কিন্তু আবার রিভল্ট করতে শুরু করছে, কথা বলতে শুরু করছে, পাড়ার চায়ের দোকানে রাজ্য সরকারের বিরুদ্ধে বলতে শুরু করছে। যে গ্রামের ছেলেটি তার মায়ের গয়না বন্ধক দিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে টাকা দিয়ে একটা এসএসসি বা সরকারি চাকরি পেয়েছিল, যার সঙ্গে চাকরিটা চলে যাচ্ছে, তার সে তো সর্বশান্ত, তা সে তো বলবেই। এই মুখ আটকে রাখা খুব কঠিন কাজ হয়ে দাঁড়ায়। একদমই তাই, যে সামনেই বিধানসভা নির্বাচন, আবারও ভুরি ভুরি প্রতিশ্রুতি যে পানীয় জল হবে, ঘরে ঘরে রাস্তাঘাট হবে, কিন্তু রাস্তার যা কঙ্কালসার চেহারা, তাতে কিন্তু প্রতিদিনই কিন্তু অ্যাক্সিডেন্ট লেগেই রয়েছে। দায় কিন্তু সরকারের ওপর থেকেই যাচ্ছে। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।